দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। তদন্তে হাত বদল, বিচার অধরা। মঙ্গলবার ফের স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের। তিলোত্তমার বিচারের দাবিতে অনড় চিকিৎসকরা। মঙ্গলবার বেলা 12টায় করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক। আপনাদেরকে জানিয়ে রাখবো যে আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে এবং তদন্তে হাত বদল, বিচার এখনো পর্যন্ত অধরাই থেকে গিয়েছে। সেক্ষেত্রে আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। তারা স্বাস্থ্য ভবন অভিযান করতে চলেছেন। নির্যাতিতার বিচারের দাবিতে অনড় রয়েছেন এখনো পর্যন্ত চিকিৎসকরা। মঙ্গলবার বেলা 12টায় করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত তারা এই অভিযান করবেন বলেই জানিয়ে দিয়েছেন গতকালই। আপনারা জানেন যে সিনিয়র ডাক্তাররা রোগীদের পরিষেবা দিচ্ছেন এবং সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতিতে সামিল হয়েছে, আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। তারা তাদের আন্দোলনকে যেভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করছে এবং যেভাবে হাসপাতালে দুর্নীতির ঘটনা ঘটেছে তার বিরুদ্ধেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ করেছেন। সেক্ষেত্রে সন্দীপ ঘোষকেই নামমাত্র শোকজ করা হয়েছে বলেই অভিযোগ তাদের, যার পরে এবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। আজ বেলা 12টা থেকে এই অভিযান শুরু হবে। করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত চলবে অভিযান। কি বলেছেন তারা গতকাল সাংবাদিক বৈঠক করে শোনাবো আপনাদের। স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস এর অপসারণের দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার। স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা তাও জানতে চাই। এখনো পর্যন্ত এ ব্যাপারে তার কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। কেন পাইনি তাও জানতে চাই। আমরা ভেবেছিলাম আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা অভয়ার বিচারের সাথে সাথে স্বাস্থ্য দপ্তরের এই ঘুঘুর বাসা ভেঙে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারবো, প্রকৃত অর্থে তাকে জনমুখী করে তুলতে পারবো। কিন্তু আজ সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এবং সরকার আন্দোলনের অভিমুখকে জনবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমত অবস্থায় আমরা আমাদের 5 দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আগামীকাল বেলা 12টা থেকে করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযান। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার হাই ভোল্টেজ শুনানি। মুখবন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট জমা সিবিআই এর। রিপোর্ট জমা দেয় রাজ্য। তদন্তের স্বার্থে রিপোর্ট নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি। তবে উঠে এসেছে বেশ কিছু প্রশ্ন। চালান ছাড়া কিভাবে ময়না তদন্ত? আগামী সোমবারের মধ্যে নতুন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় সুপ্রিম কোর্টে দ্বিতীয়বার রিপোর্ট জমা দিল সিবিআই। কি রয়েছে রিপোর্টে? তদন্তের স্বার্থে রিপোর্ট নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ শীর্ষ আদালত। তবে রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের বেশ কিছু প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্যকে। মৃতদেহ ময়নাতদন্তের চালান কোথায়? ঘটনার পর প্রথম কখন জিডি বা জেনারেল ডায়েরি করা হয়? সিসিটিভি ফুটেজ কি সিবিআইকে দেওয়া হয়েছে? ময়নাতদন্ত কি যাবতীয় পদ্ধতি মেনে হয়েছিল? ময়নাতদন্তের চালান বা নথি মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের। রাজ্য হলফনামা জমা দেবে বলে জানিয়েছে। কি থাকে এই চালানে? কেস আইডি, কত ধারায় মামলা, মৃত কি পোশাক পরেছিলেন, কি ধরনের আঘাত শরীরে, প্রাথমিকভাবে কিভাবে মৃত্যু হয়েছে তার খুঁটিনাটি থাকে এই চালানে। নথিতে 2 জন সাক্ষী এবং 1 জন তদন্তকারী অফিসারের সই থাকতে হয়। এদিন শুনানিতে সিবিআইয়ের আরও বক্তব্য, এই ধরনের অপরাধের ক্ষেত্রে প্রথম 5 ঘন্টা গুরুত্বপূর্ণ। 5 দিন পরে সিবিআই তদন্তভার নেয়। ততদিনে অনেক জিনিস পাল্টে গিয়েছিল। কলকাতা পুলিশ কেস হাতে পেয়েছিল মাত্র 72 ঘন্টা। তার মধ্যে 24 ঘন্টা চলে গেছে। 24 ঘন্টা কেন বলবো? হ্যাঁ, 24 ঘন্টা তো বটেই চলে গেছে পোস্টমর্টেম এবং ক্রিমেশনের প্রসেস করতে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা হয়েছে পোস্টমর্টেমে। পুলিশ কি করেছে 24 ঘন্টার মধ্যে? 12 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেপ্তার করে। ওইটুকু সময়ের মধ্যে যতটুকু ইনভেস্টিগেশন করার সুযোগ পেয়েছে। রাজ্যের দেওয়া ফরেন্সিক রিপোর্ট নিয়েও সিবিআই সন্দেহ প্রকাশ করে। নির্যাতিতার দেহ থেকে সংগৃহীত নমুনা ফের পরীক্ষা, অন্য কোনো রাজ্যের সিএফএসএল এবং দিল্লির এইমসে পরীক্ষা। শুনানিতে আইনজীবী ফিরোজ এরুলজির প্রশ্ন, দুপুর 2:30 থেকে রাত 11:30 পর্যন্ত শুধু 10 বার জিডি এন্ট্রি হয়েছে। এই সবটাই তৈরি করা নয় তো?
আইনজীবী কপিল সিব্বালের জবাব, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হয়েছিল, প্রয়োজনে তার কাছে রিপোর্ট চাওয়া হবে। একই সঙ্গে সিবিআই আদালতে জানায়, সকাল 9:30টায় দেহ যখন দেখতে পাওয়া যায় তখন দেহ অর্ধনগ্ন ছিল, দেহে ক্ষতের চিহ্নও ছিল। অভিযুক্তকে ঘটনাস্থলে ঢুকতে দেখা যায়। ভোর 4টে থেকে ফুটেজ থাকার কথা, সেই ফুটেজ কি দেওয়া হয়েছিল? সিবিআই জানায় 27 মিনিটের 4টে ফুটেজ দেওয়া হয়েছে। সোমবার সিবিআই দেওয়া স্ট্যাটাস রিপোর্টে মন্তব্য করেনি শীর্ষ আদালত। আগামী সোমবারের মধ্যে নতুন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। 17 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। We direct the CBI to file a fresh status report by the next date of hearing. Full stop. List on so and so for considering the fresh status report to be filed by the CBI. আরজিকরের ঘটনায় লাগাতার কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনের প্রভাব পড়ছে চিকিৎসা পরিষেবায়। এদিন রাজ্য জানায় কর্মবিরতির জেরে 23 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে চিকিৎসকদের কাজে ফেরার সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরেও কাজে না ফিরলে কড়া পদক্ষেপ নিতে পারবে রাজ্য। মন্তব্য শীর্ষ আদালতের। কলকাতা টিভি। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শেষ করার ডেডলাইন সুপ্রিম কোর্টের। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে ফেরার নির্দেশ। তারপরেও কাজে না ফিরলে কড়া পদক্ষেপ নিতে পারে রাজ্য। মন্তব্য শীর্ষ আদালতের। সুপ্রিম কোর্টের নির্দেশে হতাশ জুনিয়র ডাক্তাররা। কাজে ফিরবেন কিনা বৈঠকের সিদ্ধান্ত। বৃহস্পতিবার স্বাস্থ্য বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে বসতে চলেছে নবান্ন। সন্তান শোকের থেকে বড় কিছু হয় না। নির্যাতিতার জন্য বাবা মার যে শোক, তেমনি বিক্রমকে হারিয়েও একই শোক তার মায়ের। অভিযোগ, চিকিৎসা না পেয়ে শুক্রবার আরজিকর হাসপাতালে মারা যান বিক্রম ভট্টাচার্য। এক মাস পার। আরজিকরের ধর্ষণ খুনের ঘটনায় লাগাতার কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকেরা। এর আগে রাজ্য সরকার ও সুপ্রিম কোর্ট ডাক্তারদের কাজে ফেরার আর্জি জানায়, কিন্তু আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড় থাকে। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে রাতভর ধর্নায় বসে। স্মারকলিপি সহ প্রতীকী শির দ্বারা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেয় রাজ্য। রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী 1. 7 লক্ষ রোগীকে আউটডোর পরিষেবা দেওয়া যায়নি। 2. 70,000 রোগীকে ইনডোরে ভর্তি করা যায়নি। 3. 7,000 নির্ধারিত অস্ত্রোপচার বাতিল করা হয়েছে। 4. 1,500 কার্ডিয়াক রোগীর ক্যাথ ল্যাব পরিষেবা দেওয়া যায়নি। 5. 23 জন রোগী মারা গিয়েছেন। আজকে তুমি যে আমাকে রিপোর্ট দিয়েছো, তার থেকে আমি জানতে পারছি অনেকে এখানে কাজ করছে না, কিন্তু প্রাইভেট হসপিটালে গিয়ে কাজ করছে। টালা থানার ওসিকে ফেরায় 4টি বেসরকারি হাসপাতাল। কয়েকটা প্রাইভেট হসপিটাল, আমি শুধু অডাসিটি দেখলাম সেদিনকে। 4টে নাম আমার কাছে আছে। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। চিকিৎসকদের কাজে ফিরতে ডেডলাইন বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কাজে যোগ না দিলে রাজ্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারবে বলে শীর্ষ আদালতের বক্তব্য। We also direct that in the event that the doctors report for duty within a period of on or before 5 p.m. tomorrow, no adverse action, no adverse disciplinary action shall be adopted by the state of West Bengal. রাজ্য সরকারও ফের একবার চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানায়। প্রয়োজনে আলোচনায় বসার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব, দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে। সুপ্রিম কোর্টের নির্দেশে হতাশ জুনিয়র চিকিৎসকেরা, তবে কাজে ফেরার বিষয়ে আশাবাদী প্রশাসন। কলকাতা টিভি।
এখন সময় একটা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নির্যাতিতার পরিবারকে টাকার প্রস্তাব দেওয়ার অভিযোগ নিয়ে সরব মুখ্যমন্ত্রী। পরিবারকে কোনো টাকা দেওয়ার কথা বলা হয়নি, ডাক্তারদের কথা মেনেই ক্ষতিপূরণের কথা বলেছিলাম দাবি মমতার। মিথ্যে বলছেন মুখ্যমন্ত্রী, পাল্টা দাবি পরিবারের। আরজিকর কাণ্ডের এই আবহে দ্বিতীয় রাত দখলের দিন ৪ সেপ্টেম্বর চাঞ্চল্যকর অভিযোগ করেন নির্যাতিতার পরিবার। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। সত্যি কি কোনো কিছু ধামাচাপা দিতে টাকার অফার দেওয়া হয়েছিল পরিবারকে? টাকা দিয়ে কি রফার চেষ্টা হয়? আরজিকরে ধর্ষণ ও খুনের নৃশংস ঘটনার পরই আন্দোলনে সরব হন জুনিয়র চিকিৎসকরা। কয়েক দফা দাবি নিয়ে কর্মবিরতিতে যান তাঁরা। যেই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি ছিল নির্যাতিতার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। ছাত্রদের এই দাবির কথা শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা, তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে, কিন্তু ওর মা যেটা আমায় বলেছে, আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক, তারপরে আপনাকে বলবো। পুলিশ ও প্রশাসন টাকা দিয়ে পরিবারের মুখ বন্ধ করার চেষ্টা করে, এই দাবি ঘিরেই তোলপাড় রাজ্য। যদিও সবটাই ষড়যন্ত্র বলে দাবি মুখ্যমন্ত্রীর। আমাকে প্রমাণ দেখা, কোথাও আমি টাকার কথা বলেছি, মেনশন করেছি? মিথ্যে কথা, কুৎসা, অপপ্রচার, চক্রান্ত। সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন, প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন। পরিষ্কারভাবে 10 লক্ষ টাকা একদম এটাকে ঘুষ চাবি আমরা বলতে চাই, আর সেটাই সারা বাংলার মানুষ বুঝে গেছে। অতএব যতই ক্ল্যারিফাই করার চেষ্টা করুক মুখ্যমন্ত্রী, মানুষ যেটা বোঝার বুঝে গেছে। চ্যালেঞ্জ করছেন নির্যাতিতার বাবা মাকে, তাহলে কারা আত্মহত্যার তথ্য সাজিয়েছিল? এর জবাব তো আপনাকে দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী। আসলে আপনি আন্দোলনকে ভয় পাচ্ছেন, আন্দোলনকে ছোট দেখানোর চেষ্টা করছে, আপনার লোকেরা আক্রমণ করছে চারিদিক থেকে মানুষের আন্দোলনকে, আর তাই আজকে আপনি বলছেন উৎসবে ফিরে যেতে। প্রশ্নের মুখে কলকাতা পুলিশের ভূমিকাও। অতি সক্রিয়তার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে প্রতীকী শিরদাঁড়া নিয়ে লালবাজার অভিযান করেন চিকিৎসকরা। কলকাতা পুলিশ কমিশনার আমার কাছে নিজে এসেছে অনেকবার পদত্যাগ করার জন্য, গত 7 দিন আগে। আরজিকরে নৃশংস ধর্ষণ ও খুনের 1 মাস পার। বিচারের অপেক্ষায় গোটা দেশ। লাগাতার প্রতিবাদ, মিছিল, বিক্ষোভ, স্লোগান, রাত দখল, তর্ক বিতর্ক তো রয়েছে। তবে প্রশ্ন একটাই, বিচার কবে মিলবে? কলকাতা টিভি। সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। রাত দখলের কর্মসূচিতে দুষ্কৃতী হামলা। নৈহাটি রামকৃষ্ণ মোড়ে আক্রান্ত প্রতিবাদীরা। অশান্তির ভিডিও করায় মোবাইল ভেঙে দেওয়া হয় অনেকের। ঘটনায় শাসক দলের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে, সরব হয়েছে বিরোধীরা। নৈহাটিতে রাত দখলে হামলা, দুষ্কৃতীদের দাপাদাপি, জোর করে বিক্ষোভ বন্ধের অভিযোগ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে সাধারণ মানুষ। রবিবার রাতে রাজ্য জুড়ে রাত দখলের কর্মসূচির ডাক দেন সাধারণ মানুষ। নৈহাটি রামকৃষ্ণ মোড়েও রাত দখল কর্মসূচির আয়োজন করা হয়। নৈহাটি ও তার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। অভিযোগ ওঠে, মিছিল শান্তিপূর্ণভাবে শুরুর পরেই বেশ কিছু দুষ্কৃতী সেই জমায়েতে অতর্কিত হামলা চালায়। সেই জমায়েত উঠে গিয়ে নৈহাটি পাওয়ার হাউস মোড়ে ফের জমায়েত হয়। সেখানেও জোর করে তাদের বিক্ষোভ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। অশান্তির ভিডিও করায় ভেঙে ফেলা হয় একাধিক মোবাইল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় নৈহাটি থানার পুলিশ। অভিযোগ উঠেছে, থানায় জানাতে গেলে সেখানেও পুলিশের সঙ্গে দুষ্কৃতীরা মিলে আক্রমণ চালায়।
ছাত্রদা এসে প্রথমে ওরা চড়াও হয়, স্যারেদের প্রচন্ডভাবে মারধর করে এবং যেই ছাত্ররা সেটাতে প্রতিবাদ করে তাদেরকে মারধর করে। তারপরে রামকৃষ্ণ মোড়ে এসে মেয়েদের ওপর আক্রমণ হয়, মেয়েদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়, বুকে হাত দেওয়া হয়, গলার মধ্যে মানে জাপটি অবস্থা, সেটা মেয়েরাই করে। মানে যারা ছিলেন ওখানে উপস্থিত তারা মহিলাদের ওপর তখন এই অত্যাচারটা হয়। পরবর্তীতে আমরা রামকৃষ্ণ থেকে তখন বেরিয়ে আসি, ছুটতে ছুটতে বেরিয়ে এসে যখন 7 নম্বরে আসি, আমাদের 7 নম্বর কাঠগোলা মোড়ের সামনে, ওখানে বিষয়টা একদম মানে সবকিছুর বাইরে চলে যায়। ছেলেদেরকে রাস্তায় ফেলে মারছে, এবার আর মহিলারা মারছে না, এবার ছেলেরা মহিলাদের মারছে। ঘটনার তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন তৃণমূলের একাধিক কাউন্সিলর ও নেতা এর পেছনে জড়িত রয়েছে। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, সাধারণ মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদে ভয় পেয়েছেন। পুলিশের মদতে তৃণমূলের দুষ্কৃতীরা তাই কণ্ঠরোধ করতে নেমে পড়েছে। সঠিক সময় মানুষ এর জবাব দেবে। এতে প্রমাণ হচ্ছে কি বাংলা আইনে শাসন নেই, শাসকের আইন চলছে। পুলিশের ভূমিকা ছিল এসিপি র্যাঙ্কের অফিসার দাঁড়িয়ে। আচ্ছা, কোথায় পুলিশের ভূমিকা সরব আছে বলুন তো? পুলিশের ভূমিকা সরব আছে, আপনি আন্দোলন করতে গেলে আপনাকে বাধা দেবে, তৃণমূল গুন্ডামি করলে তৃণমূলকে বাধা দেবে না, এটাই তো পুলিশের কাজ। বিচারের দাবিতে পথে প্রতিবাদে মানুষ। নৈহাটিতে দুষ্কৃতী হামলায় আক্রান্তদের দাবি, প্রতিবাদের স্বরকে স্তব্ধ করতেই এই হামলা। অভিযোগ নিয়ে শাসক দলের পক্ষে কথা বলতে চাননি কেউই। কলকাতা টিভি। সময় আর একটা বিরতির সঙ্গে থাকুন। কোন্নগরে বিক্রমের মৃত্যুতে বিচারের দাবি, ডাক্তার পুণ্যব্রত গুঁইকে ফোন বিক্রমের মায়ের। ডাক্তাররা মিথ্যে বলছেন, আরজি করে চিকিৎসা হয়নি ছেলের, এমনটাই দাবি করছেন মা। কোন্নগরে বিক্রমের মৃত্যুতে বিচারের দাবি এবং যে দাবি এই মুহূর্তে করছেন মা, ঠিক কি বলছেন তিনি, কি দাবি তার শোনাবো। আপনাদেরকে শোনাবো, তবে আরও একবার জানিয়ে রাখবো যে কোন্নগরে বিক্রমের মৃত্যুতে বিচারের দাবি, ডাক্তার পুণ্যব্রত গুঁইকে ফোন বিক্রমের মায়ের। ডাক্তাররা মিথ্যে বলছেন, আরজি করে চিকিৎসা হয়নি ছেলের, এমনটাই দাবি করছেন মা। আপনারা জানেন যে বিক্রম তাকে নিয়ে যাওয়া হয়েছিল আরজিকর হাসপাতালে। তার মা যে অভিযোগ করছিলেন, সেখানে নিয়ে গেলেও চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি তার ছেলেকে, এমনটাই অভিযোগ করেছিলেন তিনি। এবং সেক্ষেত্রে ডাক্তাররা মিথ্যে কথা বলছেন বলেই অভিযোগ বিক্রমের মায়ের। ডাক্তার পুণ্যব্রত গুঁইকেও ফোন করেন বিক্রমের মা। কোন্নগরে বিক্রমের যেভাবে মৃত্যু হয়েছে সেই ঘটনাতে বিচারের দাবি তুলেছেন বিক্রমের মা। আপনাদের আরোগ্য জানিয়ে রাখবো, কোন্নগরের বাসিন্দা বিক্রম, তার চিকিৎসা দেয়নি আরজিকর হাসপাতালে, এমনটি অভিযোগ করেছেন তার মা। আরো বিস্তারিত জানবো পাপ্পু সাঁতরা এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পাপ্পু, মায়ের কি অভিযোগ? গতকাল ওনার মা যেটা অভিযোগ করেছেন এবং যেটা ক্যামেরার সামনে তিনি বলছেন যে ডাক্তাররা যে কথা বলছেন সেটা একেবারেই ভুল বলছেন। এবং তৃণমূল সাংসদ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে টুইট, সেই টুইটকে সমর্থন করে তিনি জানাচ্ছেন যে একেবারেই তিনি ঠিক বলেছেন। কেননা তিনি বলছেন যে তিনি যখন হসপিটালে তিনি গিয়েছিলেন তার ছেলেকে নিয়ে, বারবার কিন্তু এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং এবং ডাক্তারদের আসার নিয়ে বারবার তিনি অনুরোধ করেছিলেন, কাউকেই পাননি। সুতরাং যে তার ছেলের যে সঠিক ট্রিটমেন্ট, সেটা চিকিৎসা সেটা কিন্তু হয়নি, তার জেরেই তার ছেলেকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করছে ছেলের মা। সুতরাং এই যে একটা বক্তব্য, তার বক্তব্য কিন্তু ইতিমধ্যেই কিন্তু শোরগোল পড়েছে। কারণ আমরা দেখেছিলাম কয়েকদিন আগেই যে গত রাত দখলের দিনে কিন্তু হঠাৎ করেই দেখতে পাই আমরা, এতদিন আমরা দেখতাম যে জাস্টিস ফর আরজি কর বলে স্লোগান উঠতো, কিন্তু কোন্নগরের যে রাত জাগার প্রোগ্রামে সেখানে দেখা গেল মশাল জ্বালিয়ে কোন্নগর বাসিন্দা তারা কিন্তু জাস্টিস ফর কোন্নগর বলেও স্লোগান তুলল। অর্থাৎ বলা যেতে পারে যে যেমন আরজি করের ঘটনা নিয়ে গোটা বাংলা যে ইতিমধ্যে যেরকম প্রতিবাদে ঝরেছে, পাশাপাশি কোন্নগর কিন্তু একটা নতুন করে কিন্তু আন্দোলনের পথে এগোচ্ছে বলে এমনটাই দেখা যাচ্ছে। তার সাথে সাথে কিন্তু এই মায়ের যে বক্তব্য একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করবে। ধন্যবাদ তোমায় পাপ্পু সাঁতরা, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিদিন। আপনাদের আরো জানিয়ে রাখবো যে
কোন্নগরের বাসিন্দা বিক্রম, এবং তাকে যখন আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় আরজিকর হাসপাতালে তাকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি, এমনটাই কিন্তু দাবি করছেন মৃতের মা, এবং সেক্ষেত্রে ডাক্তাররা মিথ্যা কথা বলছেন বলেই অভিযোগ তার। গুড মর্নিং কলকাতা এই পর্যন্ত। এদিকে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।